আমি আমার বিয়ের ৫ বছর পরে এক কাপড়ে অন্য কারো হাত ধরে স্বামীর বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম। কেন আমার এরকম করে আমার সংসারটা ভাঙতে হলো সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। তো চলেন গল্পটা শুরু করি। আমি মিথিলা, আমার গ্রামের বাড়ি বরিশাল। আমি দেখতে বেশ সুন্দরী, ছোটোবেলা থেকে ভীষণ গুণবতী ছিলাম। মানে পড়াশোনায় তো প্রচুর ভালো ছিলাম, তার পাশাপাশি ঘরোয়া কাজ যত আছে সব করতে পারতাম। সেলাই কাজ, হাতের কাজ, সব ধরনের কাজে আমি খুব পারদর্শী ছিলাম। তো জীবনটা বেশ সুন্দরই ছিল ক্লাস 10 পর্যন্ত। তারপরে এসএসসি পরীক্ষাটা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা 2 বোন, 2 ভাই। আমার ভাই সবার বড়, তারপরে আমি, তারপরে এক ভাই এক বোন। আমার বাবা একটা চাকরি করেন, তো আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকম খেয়ে পড়ে চলে যায় এরকম ধরনের। মানে খুব যে বেশি ভালো আছি সেটাও না, আবার যে খুব কষ্টে আছি ব্যাপারটা এরকমও না। তো যাই হোক, জীবন চলতেছিল জীবনের মতো। যখন ক্লাস এসএসসি পরীক্ষাটা যখন দিলাম, দেওয়ার পরে তো যে 3 মাসের ছুটিটা, এখন আমরা ঢাকাতে হচ্ছে এখানে ভাড়া থাকি। এখন আমি বরিশাল, আমাদের সবাই আত্মীয় স্বজন বেশিরভাগই বরিশালে। ওইখানে বেড়াতে যাব, সেটার জন্য আমাকে তো কাউকে দিয়ে আসতে হবে, সেজন্য আর ওরকম কোথাও বের হওয়া হয় নাই। তো আমি যেহেতু সেলাই মেশিনের কাজ করতাম, বাসায় বসে কাপড় টাপড় বানাইতাম, ওই সময়টাতে আমার যে আমরা হচ্ছে নিচতলা একটা বাসাতে থাকতাম, একতলা একটা বাড়ি, 2টা রুম নিয়ে ওইখানে আমরা থাকি। তো আমাদের পাশের রুমের যে আন্টি, উনি বলতেছে যে আমি হচ্ছে আমার ছোট বোনের আর আমার মার, মানে আমাদের কাপড় চোপড়গুলো আমি বানাই। মা পড়াশোনা করে, এই জন্য মা কখনো বাইরের কারো কোনো কিছু আমি করি না। তো ওই সময়টাতে তো একদমই ফ্রি, পড়াশোনা নাই। তো পাশের বাসারে আন্টি বলতেছে যে তুমি হচ্ছে গিয়ে আমার একটা 3 পিস করে দিবা, আমি বিয়ের একটা অনুষ্ঠান আছে, তো এখন টেইলার্সে দিব, তোমার আম্মুর ওই জামার ডিজাইনটা আমার খুব ভাল লাগছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেন করে দিই। তো করছি, করার পরে আন্টির খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আন্টি আবার মানে সবাইকে বলছে যে ও হচ্ছে গিয়ে আমার জামাটা করে দিছে, খুব সুন্দর হয়েছে। এরকম 1-2 জন করতে করতে ওই 1 মাসের মধ্যে মানে অনেকেই জেনে গেছে যে আমি খুব ভালো জামা বানাই, এবং অনেকেই হচ্ছে আমাকে কাপড় টাপড় দিচ্ছিল। তো আজাইরা বসে আছি বাসায়, তার মধ্যে একটা 3 পিস করে যদি 100টা টাকা পাই, এটা তো আমার জন্য অনেক কিছু ছিল, যে হাত খরচ হয়ে যাবে বা আমি নিজে 2টা জামা কিনতে পারবো। তো আমি মানে এটা খুব এনজয় করতেছিলাম, সবাই আমার কাছে জামা টামা বানাইতে আসে। তো একদিন এক আন্টি আসছে আমার মানে জামা নিয়ে। তো ওই আন্টি বলতেছে তুমি নাকি খুব ভালো জামা বানাও, এরকম বলতেছে। তো বলার পরে আন্টি দেখলো, জামাটা দিয়ে গেল। যাওয়ার পরে আন্টি হচ্ছে যেই বাসাটায় ভাড়া থাকে, ওই বাসার যে বাড়িওয়ালি, ওই বাড়িওয়ালির সাথে আন্টির হচ্ছে খুব ভালো সম্পর্ক থাকে না, যখন কোনো জিনিস খুব বেশি কাজ টাজ হয় তখন আন্টিকে ডাকে, আন্টি গিয়ে করে টোরে দিয়ে আসে। খুব ভালো সম্পর্ক আর কি বাড়িওয়ালির সাথে। তখন আন্টি এসে আমাকে বলছে কি, আন্টি এসে ওদের বাসায় গেছে, বাড়িওয়ালির বাসায় যখন গেছে, তো বাড়িওয়ালির যে ভাই, মানে সবার বড় ভাই, তাদের বাড়িওয়ালি হচ্ছে সবার বড়, তারপরে তার ভাই, তারা 4 ভাই বোন। মানে তার ভাই বোনেরা সবাই বিয়ে শাদী করে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অথচ তাদের বড় ভাই এখনও বিয়ে করে নাই। তো বাড়িওয়ালি হচ্ছে এমন একটা মেয়ে খুঁজতেছিল যে হবে সংসারী, একদম অনেক গরিবের মেয়ে হোক কোনো সমস্যা নেই, কিন্তু একটু সুন্দরী হতে হবে দেখতে, যাতে তার ভাইয়ের সাথে মানায়, বা তার ভাই এত শিক্ষিত, তার ভাইয়েরও ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো, 6 তলা বাড়ি, তার বাবা মা 2জনেই নাই। সে হচ্ছে বড় বোন, তার কাছেই থাকে তার ভাই, কিন্তু তাদের বাড়িতেও থাকে না। ইটালি ছিল আগে, এখন বাংলাদেশে এসে টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছে এরকম। তো ওই আন্টি গিয়ে ওনাকে বলছে যে এমন এমন ওইখানে আমি একটা জামা বানাইতে গেছি, ওই বাসার একটা মেয়ে আছে, মেয়েটা খুব কাজের, সবাই মেয়েটার খুব প্রশংসা করে, অনেক কাজ করে, আবার 3 পিস বানায় আনছি আমি অনেক সুন্দর করে। তো মেয়েটা দেখতেও বেশ সুন্দরী, আপনার ভাইয়ের জন্য ওরা মেয়ে খুঁজতেছেন, আপা তাহলে দেখবেন। তো যখন শুনছে যে আপু যে সুন্দরী, তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে যাও একদিন, আমি দেখবো না। তো উনি বলছে কি তাহলে আমি 2টা জামা কিনে নিয়ে আসি, দাঁড়াও জামা নিয়ে যাবো না, তাইলে আর ওনারা কিছু ভাববেন, আগে জামা নিয়ে যাই, দেখি মেয়েটাকে যদি ভালো লাগে পরে কথা বলবো। তারপর ওনারা 2জন আসছে, ওই আন্টি জামা নিতে আসছে যেদিন, ওই দিন হচ্ছে গিয়ে ওই বাড়িওয়ালিকে নিয়ে আসছে সাথে করে। বাড়িওয়ালি ওনার 2টা 3 পিস নিয়ে আসছে। উনি এসে পরিচয় দিছে আবার ওনাদের বাসার বাড়িওয়ালি। তো আম্মু আবার বসতে দিছে, চাটা করে দিছে। তখন হচ্ছে গিয়ে আমি ওনার জামার মাপ টাপ নিলাম, আমার কথাবার্তা বা আমাকে দেখে তার খুব ভাল লাগছে। ভাল লাগার পরে তখনই সে হচ্ছে আমার মাকে ডেকে নিয়ে গেছে বাইরে, তারা বাইরে যাওয়ার সময় ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে আপনার মেয়েকে কি বিয়ে দিবেন। তো এসএসসি পরীক্ষা দিয়ে দিছি, আমাদের তো ওইরকম মানে খুব বেশি যে পড়াশোনা করাবে এতটাও চিন্তা ভাবনা না, ভালো ঘর পেলে বাবা মা বিয়ে দিয়ে দিবে। তো তার ভাইয়ের কথা বলছে, বলার পরে আমার মা বলছে যে আমি ওর বাবার সাথে কথা বলি, আর আপনার ভাইয়েরও তো পছন্দের ব্যাপার আছে, তাহলে আপনি আপনার ভাইকে নিয়ে আসেন, আয়সা ওকে দেখান, যদি ভালো লাগে পরে আমরা কথা বলবো।
তো মা শুনছে যে ওনাদের বাবা মা নাই, ভাই হচ্ছে একা, ওখানে 6 তলা বাড়ি, ভাইয়ের একা পড়ে আছে, ভাই বিয়ে করতে চায় না, তাই এখন সুন্দরী একটা মেয়েকে বিয়ে করালে ভাইয়ের জীবনটাও গোছানো হবে, পাশাপাশি হচ্ছে গিয়ে মানে তারাও নিশ্চিন্ত হবে। এরকম বলাতে মা তো খুশি যে ঠিক আছে, তাহলে তো এরকম সংসার কে না চায় যে তার মেয়ের হোক। তো আমাকে দেখতে আসলো ওনার ভাইকে নিয়ে। দেখতে আসার পরে যেটা দেখলাম যে ওনার ভাইয়ের বয়স প্রায় 40-45 হয়ে গেছে, 45 তো হবে এরকম। তো এটা আমি হচ্ছে গিয়ে মাত্র এসএসসি পরীক্ষা দিলাম, আমার 17 তখনও শেষ হয় নাই, আমার বিয়ের পরে আমার 18 বছরে হয়েছে। তো 17 বছর ওই সময়টাতে আমি একটা 45 বছরের ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়া হইলো, এটা বলে যে মানে ওনারা দেখে আমাকে পছন্দ করলো। পছন্দ করার পরে আমাদের ফ্যামিলিতে তো আর এরকম নেই যে আমার মত জিজ্ঞেস করা হবে যে তোমার কি পছন্দ হয়েছে বা ভালো মন্দ কিছুই না। বাবা ওনাদের বাড়িটায় নিয়ে গেল, বাবাকে দেখাইলো, যেটা আমার হাজব্যান্ডের বাড়ি, আসলে আমার শ্বশুরের বাড়ি আর কি। আমার হাজব্যান্ডরা 2 ভাই, ওনার ছোট ভাই হচ্ছে ইটালিতে থাকে, উনি ওখানেই থাকে, ওনার ওয়াইফ টাইফ সবাইকে নিয়ে ওনারা দেশে তেমন একটা আসে না। আর যে ছোট বোন সেও শ্বশুর বাড়িতে থাকে, তারাও মানে কেউ কারো বাসায় আসে না বা তাদের সাথে কারোর সাথে তেমন কোনো ভালো সম্পর্ক নাই। শুধু সে বাংলাদেশে চলে আসছে, তার এখন আর ইটালিতে থাকতে ভালো লাগে না। আর বড় আপু হচ্ছে গিয়ে তাকে বলে যে তুই বাসায় থাকবে, কে রান্না করে দিবে, কে কী করবে, তুই আমার কাছেই থাক। তো এই জন্য বড় আপুর বাসাতে একটা ফ্ল্যাট দিয়ে দিছে, সে এখানে থাকতেছে, এরকম আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আসলো, আমার বাবাকে নিয়ে গেল তার বাবার বাড়িটা দেখাইতে। তো তাদের বাড়ি ঘর দেখে তো আমার বাবার বেশ পছন্দ হইলো। তো পুরান ঢাকায় তাদের 6 তলা বাড়ি। তো সব কিছু দেখার পরে আমার বাবাও একদমই মানে একেবারেই রাজি হয়ে গেল। তো তাদের মানে এরকম ছিল কথা যে আমরা বেশ বড় করে তার ভাইয়ের এটা আর কি কথা ছিল যে বড় করে কোনো অনুষ্ঠান করব না আমরা, কোনো কিছু আমরা হচ্ছে গিয়ে আমার যেই হাজব্যান্ডের যে বড় বোন, ওনার কথা বললো যে ওদের বাড়িতে, আমার বাড়িতে আপনারা আসেন, ওনার হচ্ছে ভেতর থেকে বাড়িটা ডুপ্লেক্স করা, তো 2 তলা অনেক বড় বাড়ি, আপনারা আসেন, আমাদের টুকটাক কেউ আসলে আত্মীয় স্বজন থাকবে, আপনাদের যদি কাউকে আনার হয় দেশ থেকে তাহলে নিয়ে আসেন, এসে তারপর আমরা ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানটা শেষ করি। তো ঠিক আছে, আমার বাবা মা সেটাতেই রাজি হয়ে গেল। তারপরে আমাদের বিয়ের ডেট ফিক্স করা হলো, মানে এই 15-20 দিনের মাথায় সব কিছু কমপ্লিট, বিয়েটাও ঠিক হয়ে গেছে। তারপর এক শুক্রবারে আমাদের বিয়ে হইল। বিয়ের মধ্যে সব কিছু আর কি আমার ননাসের বাড়িতে, সে আমার জন্য প্রচুর শপিং টপিং করে পাঠাইলো, ওইগুলা গেলাম, ওইখানে আমাকে সাজায় টাজায় আনছে, পার্লার থেকে গয়নাগাটি প্রচুর দিছে, সব কিছু সুন্দর মতো। ওইখানে বিয়ে হয়ে আমি আমার ননাসের বাড়িতেই থাকলাম, আমার বাবা মায়েরা চলে আসলো। তো আমার ননাস আবার আমার মাকে বললো যে আর কোনো কিছুর প্রয়োজন নাই, ভাই যায় না যায় আপনাদের ওইখানে, এত বেশি আর কোনো অনুষ্ঠানের দরকার নেই, ও এখানে থাক, আমরা হচ্ছে যে আমার যেই হাজব্যান্ডের যে বাড়িটা বা যে ফ্ল্যাটটা অনেকদিন যেহেতু থাকা হয় না, আমি ওইটা আমার ননাস বলতেছে যে আমি ওটা পরিষ্কার টরিষ্কার করায়া, ওর জন্য তো একজন মানুষ জোগাড় করতে হবে, তো আর একা থাকতে পারবে না। আর হচ্ছে গিয়ে যেহেতু ভাই সারাদিন বাসায় থাকে না, আমি একটা দেশ মানে আমাদের গ্রামের কথা বলো, যে গ্রাম থেকে একটা মহিলাকে বা একটা মেয়েকে আনায়া দিব না, ওর সাথে থাকবে, আর ওই ফ্ল্যাটটায় পাঠাবো, আপাতত এখানে থাক। তো আমাকে রেখে আসলো। তো গ্রাম থেকে আমার নানু আসছে আমার বিয়ের মধ্যে, আর তেমন কেউ আসে না, আমার দাদি ছিল না। তারপরে আমার বাবা মা চলে গেল, আমি আমার ননাসের বাড়িতে থাকতেছি। তো যেদিন আমাদের বিয়ে হইল ওই দিন রাত্রে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে, আমি ওই রুমে ছিলাম, সে আমাকে দেখছে, আমার সাথে সে কথা বলে, মানে খুব যে বেশি কথা বলে ওরকম না, ফোনে 2-4 মিনিট করে কথা বলে। তারপরে যেদিন বিয়ে হলো ওই দিন আমি অন্য রুমে বসা ছিলাম, ওইখানে গিয়ে আমাকে বললো যে আমার তো একটু কাজ আছে, আমি এখন চলে যাই, পরে তোমার সাথে দেখা হবে, তুমি থাকো, আনকমফোর্টেবল ফিল করো না, এরকম বলে গেল। তো ঠিক আছে, ভালো। তারপরে আমি তো থাকতেছিলাম আমার ননাসের মেয়েদের মানে বিয়ে হয়ে গেছে, এতটাই মানে ডিস্টেন্স তার মধ্যে। আর আমি আমার ননাসের মেয়েদের সমান, তার বয়সের আর আমার তফাৎটা এরকম। তো ওনারা ছিল, ওনাদের সাথে আমি কথাবার্তা বললাম, একটা সময় তো বেশ রাত হয়ে গেছে, তো প্রায় 12টা-1টা বেজে গেছে। আমার ননাস আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছিল, ও ফোন ধরতেছিল না। তখন এসে আমাকে জিজ্ঞেস করলো যে ও কি তোমাকে কিছু বলে গেছে। আমি বললাম যে হ্যাঁ আপু, তো আমাকে বলে গেছে যে আমি আমার কাজ আছে একটা, আমি আসবো, কাজটা শেষ করে আসবো, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমায় থাকো, হয়তো কোনো কাজ পড়ে গেছে। তো আমি আমার ননাসের বাড়িতে 3 দিন থাকলাম। এই 3 দিনে আমার হাজব্যান্ড শুধু একবার করে আসলো, 3 দিন রাতেই সেই বাড়িতে আর থাকে নেই। তো আমার ননাস মনে করছে যে হয়তো বা যে ননাসের বাড়ি, এই জন্য হয়তো আসে না, যে ভাইয়ের বোনের বাড়িতে হয়তো সে কমফোর্টেবল ফিল করতেছে না, তার ভাই এত বছর পর বিয়ে করছে,
তাইলে ওদের তাড়াতাড়ি বাড়িতে পাঠাই দিই। তো তাড়াতাড়ি লোকজন দিয়ে একদিনের মধ্যেই বাসাটা পুরো ক্লিন করায় গ্রাম থেকে একটা মেয়েকে আনাইলো। মেয়েটা আমার সমবয়সী, 14-15 বছর বয়স হবে, মানে 7 পর্যন্ত পড়াশোনা করছে, 2 বছর পড়াশোনা করে না, বাড়িতে অনেক অভাব অনটন। তো ওই মেয়েটা আসছে, আমার সাথে থাকবে, ঘরে কাজ টাজ করে দিবে। তো ওই মেয়েটাকে নিয়ে তো আমার মাকে ফোন দিল যে আপনি যান মেয়ের বাড়ি ঘর দেখে আসেন। তো মা আর আসে নাই, মেয়ের বাড়িতে যাবে কেমন দেখা যায় না ব্যাপারটা। মা করলো কি, আমার নানুকে পাঠাইলো যে তুমি যাও ওর সাথে গিয়ে 2 দিন থাইকে আসো ওর বাড়িতে। তো আমাকে দিয়ে আসলো আমার শ্বশুর বাড়ি, যেটা আর কি নতুন ফ্ল্যাটে। ওইখানে যাওয়ার পরে সব কিছু বুঝায় টুছায় দিল। আর আমার ননাস করলো কি, যেই লোকরা ডেকোরেশন করে না, ওনাদেরকে ফোন দিয়ে বললো যে আমাদের যে বেডরুমটা, আমার হাজব্যান্ডের বেডরুমটা বাসর ঘর সাজাই দিতে বললো। তো তারা সাজায় টাজায় দিয়ে গেল। আর আপু আসছিল, আপু এসে আমাকে বললো যে আপু ওর খাবার টাবার রান্না টান্না করে নিয়ে আসছে। বলছে যে এখানে তো বাজার টাজার নাই, আজকে আর রান্না করার দরকার নাই, কালকে ওনার ড্রাইভারকে দিয়ে বললো যে আমি বাজার টাজার পাঠাই দিব, আজকে তুমি থাকো, রান্না করার দরকার নেই, এগুলো খাইও। মানে দিয়ে গেল অনেক বক্স করে খাবার টাবার, ওভেনে দেখাই দিয়ে গেল যেভাবে গরম করে খাইও। বললাম ঠিক আছে। তো ওই মেয়েটা, আমি আর নানু, আমার হাজব্যান্ড আসলো 8টা 8:30টার দিকে আসছে। আসার পরে সে আমাদের বেডরুমে গেল। যাওয়ার পরে সে এরকম মানে ফুল টুল দিয়ে সাজানো, তখন সে কিছুই বললো না, সে বের হয়ে কোথাও একটা চলে গেল। তো আমার কাছে ওই সময়টাতে ফোন নাই, আমি কিভাবে ফোন দিব। তারপরে সে সারা রাত আর আসলো না। তারপরে পরদিন সকালে এসে সে মানে চেঁচামেচি করতেছে, এগুলো এখনও সরাও না কেন, এগুলো এখনও রেখে দিছো কেন, আমার অ্যালার্জি, ফুলের গন্ধে আমার ভালো লাগে না, এগুলো ক্লিন করতে বলো। ওই মেয়েটার কথা বললো যে ওকে বলো এগুলো ক্লিন করতে। তারপরে তো আমি তো খুব ভয় পেয়ে গেছি, সব ক্লিন করে দিলাম। আমি আমার নানুর সাথেই থাকতেছি। তো আমার নানু 1 সপ্তাহের মতো প্রায় আমাদের বাড়িতে ছিল। তখন নানু বলতেছে কি যে আমি তো এখানে, এই জন্য মনে হয় যে আমায় লজ্জা পাইতেছে, আসে না বাসায়, আমি চলে যাই, তাইলে তোদের রিলেশনটা কন্টিনিউ হবে। এখন 17-18 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয়েছে, সবাই তো আমাকে একটু একটু জ্ঞান দিতেছে, আদারওয়াইজ আমিও তো কম বেশি বুঝি এখন সব কিছু। তারপরে 1 সপ্তাহ পরে আমার ননাস আমার জন্য একটা ফোন কিনে পাঠাইলো। এর মধ্যে তার যখন ইচ্ছে বাসায় আসে, যখন ইচ্ছে না আসে। একদিন মনে হয় রাত্রে বাসায় আসছে, তাও 1টা 2টা বাজে, তার কাছে চাবি ছিল, সে লক খুলে ভেতরে ঢুকে শুয়ে রয়েছে, আমি বলতেও পারি না, এছাড়া সে আর বাসায় আসে নাই। আচ্ছা, তো এরকম চলে গেল, বেশ কিছুটা সময় এরকম কেটে গেল। প্রায় 15-20 দিন পরে আমি খুব সাহস করে আসলাম যে আমাদের যে বেডরুম, ওই বেডরুমে শুইতে আসলাম। এতদিন আমি নানুর সাথে যে রুমটাতে ছিলাম, ওই রুমটাতে ঘুমাইতেছিলাম, তার সামনে আসি নাই। সাধারণত এখানে তো সে যেহেতু আমার হাজব্যান্ড, সে তো আমাকে ডাকবে না যে তুমি এখানে আসো, বা সেই তো আমাকে আগ বাড়িয়ে সম্পর্কটা আগে বাড়ানোর চেষ্টা করবে, বাট তার পক্ষ থেকে এরকম কিছুই ছিল না। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওই রুমটাতে গিয়ে ঘুমাই। আমার ননাস আবার অনেক কিছু আমাকে বলছে যে ও তো অনেক বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করে নাই, হয়তো একটু আনকমফোর্টেবল ফিল করবে, তোমার বয়সটা তো অল্প, তুমি নিজে থেকে কথা বইলো, এগুলো অনেক কিছু বুঝায় টুঝায় দিছে। তো আমি গেলাম যে আচ্ছা ঠিক আছে, ওনার সাথে গিয়ে আমি এক রুম অ্যাটলিস্ট ঘুমাই, একটু কথা বলতে বলতে হয়তো সম্পর্কটা ঠিক হবে। তো ওইখানে যাওয়ার পরে সে আমাকে প্রথমে বলে এখানে কেন আসছো। তো আমি বললাম আমার একা ঘুমাইতে ভয় লাগে। বলে এতদিন ভয় লাগে না, এখন ভয় লাগে। আচ্ছা শো বলে, তো আমি এক সাইডে শুইলাম, সে এক সাইডে শুইলো, এভাবেও চলে গেল আরও 15-20 দিন, এরকম চলে গেল। তো আমার ননাস আর কি, যে আমার যে ননাসের মেয়ে, ও আমাকে জিজ্ঞেস করতেছে মামি তোমাদের কি মানে মামার মধ্যে আর তোমার মাঝে কি সব কিছু সম্পর্ক মানে ঠিকঠাক আছে। তো আমি তো মানে ছোট মানুষ বলতে, তখন তো এতটা জ্ঞান ছিল না, আমি না ওকে বলে দিছি যে না, আপনার মামা তোমার সাথে কথাই বলে না, সে এক রুমে ঘুমায়, আমি এক রুমে ঘুমাই, এরকম। তো সে আবার তার মাকে গিয়ে কথাটা বলছে। বলার পরে তার মা তো এখন আর ভাইকে বলতে পারে না, সে তার হাজব্যান্ডকে বলছে, মানে আমার ননাসের হাজব্যান্ডকে বলছে। বলার পর উনি দেশের বাইরে থাকেন, উনি ফোন দিয়ে ওকে বলছে, আমার হাজব্যান্ডকে বলছে যে কী অবস্থা, এরকম কেন করতেছো, মেয়েটাকে বিয়ে করছো, মেয়েটা না তো বেশ সুন্দরী দেখলাম, তো তুমি এই মেয়েটাকে সময় দিবা না। আমার সময় কাটতেছে জাস্ট ফোনে ইউটিউবে ভিডিও দেখে, তখন পর্যন্ত আমার ফেসবুক ছিল না, আমি জাস্ট ইউটিউবে ভিডিও দেখি সারাদিন, এটাই আমার কাজ। আর আমি যেহেতু এটা ওটা বানাতে পছন্দ করতাম, যে ক্রাফটিংয়ের ভিডিওগুলো হয় না, আমি এটা ওইটা দেখে এগুলো সারাদিন করি, এটাতে আমার সময় কেটে যায়। আর বাসায় তো কোনো কাজ নেই, ওই মেয়েটাই কাজ টাজ করে, আমি একটু রান্না করি, এর বেশি আর কোনো কাজ নাই। তো এইভাবে প্রায় 3 মাস কেটে গেল, আমার আর হাজব্যান্ডের কোনো সম্পর্ক নেই। তো এই বিষয়গুলোকে আমি নর্মালি দেখতেছিলাম, যেহেতু এই বিষয় সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই,
যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা সম্বন্ধে যতটুকুই আইডিয়া আছে আমি ভাবলাম যে ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে। এখন আমি হচ্ছে গিয়ে এমন একটা জায়গায় আসছি, এত বড় বাড়ি, এত সুন্দরভাবে থাকতেছি, তারপরে এই বাড়ির বাড়িওয়ালি আমি, ভাড়াটিয়ারা যখন বাসা ভাড়া নিয়ে আসে কত সুন্দর করে সম্মান দিয়ে কথা বলে, কোনো কিছুর অভাব নাই। যখন মনে হয় আমার ননাস ফোন দেয় আয় আমরা শপিংয়ে যাচ্ছি, কেনাকাটা করতেছি, তো আমি এটাই এনজয় করতেছি। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এইভাবে 3 মাস পরে আমার ননাস আমাকে জিজ্ঞেস করলো একদিন যে তোমরা কি বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছো না, তুমি কি মানে কোনো আর কি পদ্ধতি ব্যবহার করে কিনা, এরকম কিছু জিজ্ঞেস করলো। তখন আমি বললাম যে না, আপনার ভাইয়ের সাথে তো আমার এরকম কোনো রিলেশন নাই যে আমার বাচ্চা কাচ্চা হবে। তো এটাতে আপু মানে খুব রাগ হইলো এবং আপু তাকে বলল যে তুমি হচ্ছে গিয়ে এরকম কেন করতেছো, মেয়েটাকে বিয়ে করছো, এখন তুমি মেয়েটার সাথে তোমার পছন্দ না হলে তখনই বলে দিতা, বিয়েটা না করাইতাম। মেয়েটা অনেক কিছু বুঝাইছে। ওই দিন রাত্রে এসে সে আমাকে মানে খুব রাগ হয়ে ঘরে ঢুকে, আমি অন্য রুমে ছিলাম, ডেকে নিয়ে আসছে। কি বলছো তুমি আপাকে? আমি তো কিছু বলিনি, আপা এটা জিজ্ঞেস করছে, ওইটার সুবাদে আমি এটা বলছি। তখন না সে আমাকে মানে একটা চড় মারছে, যেটা আমার মানে আমি খুব ভয় পেয়ে গেছি। সে এত বয়স, আমার চেয়ে তো বড় বয়সে এতটা, তো সেই জায়গায় সে যখন আমাকে একটা চড় মারছে আমি খুব ভয় পেয়ে গেছি যে আল্লাহ, তাহলে কি এটা বলা আমার ভুল হয়েছে? তো আমি বললাম যে ঠিক আছে, আমি আর এগুলো আর কখনো কাউকে বলবো না। সেও বললো যে কখনো আর কারোর সাথে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করবে না তুমি। তখন সে আমাকে আর কি, যেটা আমার কন্ডিশন আমার বাবা মায়ের বললো, ফকিন্নির মেয়ে, তোকে না কোথায় রাখছি, এটাই তো তোর জন্য বেশি হয়ে গেছে, তুই আবার আমার কাছ থেকে কী চাস, মানে এই ধরনের কথাবার্তা, নোংরা ভাষায় গালাগালি করলো, যেটা আমার খুবই খারাপ লাগলো। যে এই স্বামী স্ত্রী সম্পর্কের জন্য সে আমাকে এত কথা শুনাইছে, দূর বাদ দেয়, এগুলোর আর দরকার নেই। আমি হচ্ছে এটা নিজেকে আমি বুঝাই নিলাম যে এই ধরনের কথাবার্তা আর বলবো না। তো এইভাবে সময়ের মতো কেটে গেল, আমি আমার মতো কথাবার্তা বলতেছি। এভাবে আমার বিয়েটা হয়েছে 2017 শেষের দিকে। তো 2017 সাল শেষ হয়ে গেল, 2018 সালও প্রায় শেষের দিকে, অথচ স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। এখন আমার হাতে যেহেতু একটা ফোন ছিল, এখন আমি তো ইউটিউবে মোটামুটি কম বেশি সব কিছুই দেখি, মানে অনেক কিছু থাকে না জানি, তো খুব সাহস করে। আর সে আমার সাথে কথা বলে, এমন না যে কথাই বলে না, সব ধরনের কথাবার্তা বলে, আমাকে এটা ওইটা জিজ্ঞেস করে, খুব কেয়ার করে। সে আমার খুব যত্ন করে, এক কথায় বলতে গেলে, যে তুমি খাইছো কি না ফোন করে জিজ্ঞেস করে, আসতে দেরি হলে বলে যে তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার জন্য ওয়েট করো না, বা ফোন টিপো না, বা আমি যেগুলো বানাইতাম বা সুতার কাজ করতাম, যে সেলাই টেলাই করতাম, এগুলো বলতো চোখ নষ্ট হয়ে যাবে, মানে খুব যত্ন করতো এরকম। তো ওইটা নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম। তো একটা সময় আমি তাকে প্রশ্ন করলাম, মানে খুব সাহস করে, যেহেতু অনেকটা ফ্রি হয়ে গেছি, প্রায় আমাদের বিয়ের 1-1.5 বছর পরে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো খুব রাগ হয়ে যান, এর আগে তো আমাকে থাপ্পড় দিয়েছিলেন, মাইক টাইট দিয়েন না, আপনি হচ্ছে গিয়ে আপনি কি অসুস্থ বা আপনার কি কোনো প্রবলেম আছে? যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আপনি ডাক্তার দেখাইতে পারেন, এই ধরনের সমস্যা তো অনেকের হয়। তো ইউটিউবে ভিডিও দেখার মাঝখানে অ্যাডগুলো আসে না এক এক কিছু, আমি সেটাই বলতেছি তাকে বোকার মতো, যে এই ধরনের তো অনেক কিছু অ্যাড দেয় দেখি, অনেক ট্রিটমেন্ট আছে, তাহলে আপনি করে দেখেন কোনো প্রবলেম হইলে। এটাতে সে প্রচুর রাগ হয়ে গেছে, রাগ হয়ে সে চলে গেছে বাসা থেকে। 2 দিন হয়ে গেছে সে বাসায় আসছে না। তো আমি না খুব ভয় পেয়ে গেছি, আল্লাহ কী করলাম, তাকে কি আমার জিজ্ঞেস করা ঠিক হয় নাই? তো আমি আবার তাকে ফোন দিলাম যে কি অবস্থা, আপনি তো বাসায় আসেন না কেন? তো কথা বলে না আমার সাথে, মানে খুবই খারাপ ব্যবহার, যাতা ব্যবহার। তারপরে বাসায় আসলো, বাসায় আসার পরে মানে এক কথা দুই কথা এটা ওইটা জিজ্ঞেস করতে করতে, তো আমিও মানে একটু রাগ হয়ে গেছি। আমিও তাকে বলে ফেলছি যে আমি কি আপনার টাকা দেখি শুধু আপনার কাছে থাকবো, আমার কি বাচ্চা কাচ্চার প্রয়োজন নাই, বা আমারও তো একটা চাহিদা আছে, এরকম বলার পরে সে ওই দিন আমাকে প্রচুর মারলো। তখন আমার বিয়ের প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি চলে আসছে বয়স। তো সাধারণত যে সে যেহেতু তার বয়সটা বেশি, সবাই চাচ্ছিল যাতে আমার বাচ্চা কাচ্চা হয়। এখন আমি তো বাইরে কারোর সাথে ব্যাপারটা শেয়ার করি না, প্রথমবার তার বোনের সাথে শেয়ার করছি, সেখান থেকে এরকম হয়েছে। তো সে আমাকে প্রচুর মারলো। প্রচুর মারার পরে আমি তার বোনের কাছে বিচার দিলাম, যাপো এমন এমন এরকম। তো তার বোন হচ্ছে গিয়ে আমাকে বলল যে থাক, তুমি বাইরে কারোর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করো না, আমি ওকে বুঝায় বলবো। তো সে তার বোনের কথা শোনে, আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপু বুঝায় বলবে, আমি এই বিষয়টা নিয়ে আর মাথা না ঘামাই। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। এরপরে আমার বিয়ের 2.5 বছর হয়ে গেল। একদিন হচ্ছে আমি তাকে মানে খুব বললাম যে এভাবে আর কতদিন চলবো। তখন ওই দিন সে আমাকে, এর মাঝে আবার আমার যে বড় ভাই ছিল,
ও তখন হচ্ছে ইন্টার পরীক্ষা দিচ্ছিল আমার বিয়ের সময়। ওর পরীক্ষার পরে সে ওকে তাদের কোম্পানিতে খুব ভালো একটা চাকরি দিছে, সে যে ব্যবসা করে ওইখানে তার 30,000 টাকা বেতন দিছে। তো এটা তো আমাদের ফ্যামিলির জন্য খুব ভালো একটা বিষয় ছিল যে আমার বাবা একা চাকরি করতো, সেই জায়গায় আমার ভাই এখন 30,000 টাকা স্যালারি চাকরি করে। এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আর আমি যখনই শপিং করতে যাই আমার ননাস করতো কি, সে ওই যে তার ভাইয়ের দুর্বলতাটা বুঝে গেছে, ওই জায়গা থেকে সে করতো কি আমার মায়ের জন্য, আমার ছোটো বোনের জন্য, ভাইয়ের জন্য মানে প্রচুর কেনাকাটা করে দিত, আমাকে হিউজ পরিমাণে টাকা পয়সা দিত যে আমি যাতে আমার বাবা মাকে দেই, মানে আমি টাকা দিয়ে যাতে সুখটা পেয়ে থাকি, টাকার জন্য হলে আমি যাতে তার ভাইয়ের সংসারটা করি, এরকম আর কি। তো সেও যে বাসা ভাড়ার টাকা যে দিয়ে যেত ভাড়াটিয়ারা, সেটা ওই রকম ড্রয়ারে থাকতো, আমাকে বলতো যে তোমার লাগলে এখান থেকে নিও বা বাড়িতে প্রয়োজন হলে দিও। তা আমিও মানে মন মতো খরচ করতাম। সেই বিষয়টা নিয়ে সে ওই দিন আমাকে খোঁটা দিল যে ফকির মেয়ে, তোকে কোত্থেকে উঠায় আনছি, তোকে যে এত কিছু দিতেছে এটাতে তোর পোষায় না, এখন আমি কি করব না করবো এগুলো নিয়ে তুই মাথা ঘামাস। তো আমার ভাইয়ের কথা বললো যে বেশি কথা বললে একদম আমাকে ছেড়ে দিবে, ডিভোর্স দিয়ে দিব, আর তোর ভাইকে হচ্ছে গিয়ে চাকরি থেকে না করে দিব, তখন বুঝবি রাস্তায় যখন আসবি, বেশি পায়ে গেছি সে, মানে অনেক ধরনের কথাবার্তা বললো। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলেই তো আমি যদি এই ধরনের কথাবার্তা বলি, যদি আমার ভাইটাকে চাকরি থেকে না করে দেয়, আমার বাবা মারা এখনও এত ভালো আছে, তাহলে তো তাদের কষ্ট হয়ে যাবে। তো আমি না এই বিষয়ে কথা বলা একদম বাদ দিয়ে দিলাম। তো আমার যে ভাগ্নিরা তারা আমার সাথে কথা বলতো, তো আমি তাদের সাথে অনেক ফ্রি ছিলাম। তো তারা জিজ্ঞেস করতো যে মামনি কী এটা ওইটা, তখন আমি বলতাম যে আন্টি এরকম এরকম আপনার মামা এগুলো বলে, সে পছন্দ করেন, আর আমার দরকার নেই, আমি খুব ভালো আছি, হ্যাপি আছি। তো তারা সবাই মানে তার মামাকে অনেক বুঝায় যে আমার ননাসের জামাই ফোন দিয়ে যে ঠিক আছে, তুমি যদি কোনো প্রবলেম থেকে থাকে, থাকতেই পারে মানুষের প্রবলেম, তুমি ট্রিটমেন্ট করাও। তো সবাই এরকম মানে প্রেশার করতে করতে একটা সময় যে 2019 সালে করোনার কিছুদিন আগে সে হচ্ছে গিয়ে যে দেশের বাইরে চলে যায়, ইটালিতে চলে যায়। সে যেহেতু ইটালির সিটিজেনশিপ ছিল তার, সে ওইখানে চলে যায়। তো আমাকে না বলে, আমার সাথে ওই যে ঝগড়া হইলো তার কিছুদিন পরে সে চলে গেছে। চলে যাওয়ার পর সবাইকে সে বলছে ওইখানে তার একটা ব্যবসায়িক কাজ আছে, ওইখানে সে থাকবে, আর আমাকে মানে বুঝাইয়া দিয়ে গেছে, বলে গেছে ভালো মতো যাতে আমি থাকি, টাকা পয়সা তো বাসা ভাড়া প্রতি মাসে আসতেছে, এটা দিয়ে আমি চলবো, কোনো সমস্যা নেই, সে তার মতো আমি আমার মতো। তারপরে তো করোনা চলে আসলো, 2020 সাল চলে আসলো। তো ওই সময়টাতে 2019 সালে না সরি 2020 সালে হচ্ছে গিয়ে যে ফেসবুক এর এক পর্যন্ত আমার ফেসবুক ছিল না, খুব বেশি সবাই হচ্ছে গিয়ে ফেসবুক নিয়ে কথা বলতেছে। তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও একটা ফেসবুক আইডি খুলি। তারপরে আমি একটা ফেসবুক আইডি খুললাম, আমার যে বড় ভাই ওকে বললাম পরে ভাই আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিল। আমি তখন আমার প্রোফাইল পিকচার দিয়েই ছবি দিই সব কিছু ফেসবুকে। তখন একদিন হুট করে রাত্রেবেলা করোনা লকডাউনের মধ্যে রাত্রেবেলা একদিন একটা ফোন আসার পরে আমি রিসিভ করছি, হ্যালো। তখন বলতেছে যে আমার নাম জিজ্ঞেস করলো, বললাম কে আপনি। তখন আমি তো বললাম আমি মিথিলা। তখন আপনি কে? বলতেছে আমাকে আপনি চিনবেন না, আমি হচ্ছে গিয়ে আমার নাম্বারটা সিমিলার, আপনার নাম্বারটার আমার নাম্বারটা সিমিলার, দু একটা ডিজিট উল্টাপুল্টা, তাই আমি ভাবলাম যে ফোন দিয়ে অবসর ছিলাম, তো যদি কোনো ছেলে ফোন রিসিভ করে তাহলে দূর শহরের হলে বন্ধুত্ব করব, আর যদি কোনো মেয়ে রিসিভ করে তাহলে তার সাথে আমি প্রেম করব, এরকম বললো। তো আমার কাছে না বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ জীবনটা তো খুব একা কাটতেছিল ওই সময়টাতে। আমার প্রায় 20-21 বছর বয়স হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ড থাকা সত্ত্বেও নাই, একদম একাকিত্ব, বাড়িতেও একা থাকি। তো ওই জায়গা থেকে আমি ভাবলাম একটু ফান করা যাক, দেখি কি হয়। তখন তাকে আমি সে আমাকে জিজ্ঞেসও করে নেয় আমি ম্যারিড আনম্যারিড কিছুই জিজ্ঞেস করে নেয়, বললো যে আমি যদি মেয়ে হয় তাহলে প্রেম করব। আমি বললাম ও ঠিক আছে, তাহলে এখন তো সে বললো আপনার সাথে কথা বলা যাবে। আমি হ্যাঁ বলেন কি বলতে চান। তখন বলতেছে যে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে। তখন বললাম আমি খুলনা থেকে। আচ্ছা ফাইন, তো আপনি খুলনা থেকে। তো আমি ভাবছি যে ওই ফোনটাই হয়তো শেষ, আর ফোন টোন আসবে না। ওই দিন এটা দুপুর দিকে 12টার দিকে ফোনটা আসছে। তারপরে ওই দিনই সেম ডেতে রাত্রের 1টার সময় ওই নাম্বারটা থেকে আবার ফোন আসলো। তো ছেলেটা খুব সুন্দর করে কথা বলতো এবং আমাকে মানে খুব প্রশংসা করতো, আপনার ভয়েস খুব সুন্দর, আপনি খুব সুন্দর করে কথা বলেন, হ্যান ত্যান মানে অনেক কিছু। তো আমার সম্বন্ধে জানতে চাইলো, আমি এটা বললাম যে আমাদের বাসা যেটা শ্বশুরবাড়ির ঠিকানায় দিলাম, সব কিছু বললাম। বাট বিয়ের ব্যাপারটা আমি তাকে বলি নাই, সে জিজ্ঞেসও করে নাই। তো তার সাথে কথা বলতে হাজব্যান্ড এরকম ফোন দেয় না, শুধু জিজ্ঞেস করে যে কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, সেজন্যই ফোন দেয়, আর কোনো রকম কোনো ফোন টোন আমার সাথে তার কথা হয় না। তো
ওই সময়টাতে যখন এই ছেলেটা আমাকে ফোন দেয় তখন আমি তার সাথে কথা বলি। তো ফোনে তো অনেক খরচ কথা বলতে, তো 4-5 দিন আমাদের ফোনে কথা হওয়ার পরে ছেলেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি ফেসবুক ইউজ করেন? আমি বললাম যে হ্যাঁ। তখন বলে তো আপনার ফেসবুক আইডির নাম কি একটু বলেন, আমি রিকোয়েস্ট পাঠাই, তারপরে তো আমাদের আর এভাবে টাকা খরচ করে কথা বলতে হবে না, তখন আমরা ওয়াইফাই দিয়ে কথা বলতে পারবো। তো আমি ভাবলাম দিয়ে দেখি সমস্যা কি, ফেসবুকে তো কত ফ্রেন্ডই আছে। তো তাকে দিলাম, সে রিকোয়েস্ট পাঠালো, তারপর থেকে তো আমাদের কথা হচ্ছে। প্রায় 2-3 মাস কথা হওয়ার পরে ছেলেটা একদিন বলতেছে আচ্ছা আমি একটা ভিডিও কল দিয়ে আপনাকে একটু দেখি। আমি বললাম যে না, আপনার সাথে আমি কেন ভিডিও কলে কথা বলবো, আর আপনাকে আমি তো কেন দেখা করবো, আমাদের তো এরকম কোনো রিলেশন এখনও হয় নাই। তো বলতেছে যে ঠিক আছে তাহলে আপনি আমাকে দেখেন, আপনার আমাকে পছন্দ হয় কিনা, আপনি দেখতে যেমনই হন আমি আপনাকে পছন্দ করে ফেলছি, দেখেন আপনার যদি আমাকে পছন্দ হয় তাহলে চলেন আমরা সত্যি সত্যি প্রেম করি। আমি তো প্রেম করার জন্যই ফোন দিছিলাম। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ছেলেটাকে দেখি কেমন। আমি যে বিবাহিত একটা মেয়ে বা আমার স্বামী আছে, এটা আমার জন্য অন্যায় হয়ে যাচ্ছে ওইটা না, তখন ওই মুহূর্তটাতে আমি ভাবি নাই, আমার মাথায় আসেই নাই। কারণ আমি যে একা ছিলাম, আমার একাকিত্বটা দূর করার জন্য আমি একটা বিনোদন পাইছিলাম জীবনে ছেলেটাকে দিয়ে। আমি তো জাস্ট ফান করবো এরকম ভেবেই কথা বলাটা শুরু করছিলাম। তারপরে হচ্ছে গিয়ে সে ভিডিও কল দিল, আমি আমার ক্যামেরাটা অফ রেখে শুধু তার ক্যামেরাতে তাকে দেখলাম। দেখার পরে দেখলাম মোটামুটি, মানে খুব যে বেশি সুদর্শন এরকম না, আমার হাজব্যান্ডের যে দেখতে খারাপ এরকম ছেলেটা, বাট লম্বা চূড়া মোটামুটি চলে ছেলেটা। তখন অনার্সে মনে হয় 3rd ইয়ারে ছিল, 3rd সেমিস্টারে মনে হয় অনার্সের পড়তেছিল, এরকম পড়াশোনা করে। আর তখন আমি দেখলাম, তারপরে দেখার পরে আমার উপরে মানে তেমন কোনো ইফেক্ট পড়ে না যে সে সুন্দর হইলে কি না হইলে কি আমি তার সাথে প্রেম করব না। তো সেও আমাকে প্রপোজ করে নাই, আমিও তাকে মানে বলি নাই যে ভালোবাসি বা প্রেম করছি, বাট আমাদের প্রচুর কথা হইতো। যেহেতু আমি খুলনা শহর কখনো দেখি নাই, তার শহর সম্বন্ধে জানতাম, তার পড়াশোনা, তার ফ্যামিলি সব কিছু সম্বন্ধে জানতে জানতে একটা সময় যখন হচ্ছে গিয়ে আমাদের মানে 20 সালটা প্রায় শেষের দিকে, প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে আমাদের কথার, ওই সময়টাতে সে তার বাড়িতে আমার কথাটা জানাইছে। তো একদিন বলতেছে আমার মা তোমার সাথে কথা বলবে। তো আমি বললাম যে আমি ভিডিও কলে কথা বলবো না, অডিও কলেই কথা বলি। তো তার মার সাথে কথা বললাম, তার মা আমাকে বারবার বলতেছে মা আমার ছেলে তো তোমাকে অনেক পছন্দ করে ফেলছে, তোমরা তো এত দূরে, তোমার বাড়ি নাকি বরিশাল, তোমার বাবা মা কি আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিবে? ওই সময়টাতে আমার মাথায় আসলো ছেলেটা এত দূর চিন্তা করে ফেলছে যে আমাকে বিয়ে করবে। তো যাই হোক, এভাবে তারপরও আমি বললাম যে আমি তো এরকমভাবে ভাবি নাই আন্টি, এখনও কথা বলতেছি দেখি কি হয়, এরকম তাকেও বললাম, ছেলেটাকেও বললাম। তারপরে আমরা এভাবে কথা বলছি, এর মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু দেশে আসে নাই। 2021 সালের মার্চ মাসে আমার হাজব্যান্ড দেশে আসলো। এখন হাজব্যান্ড দেশে আসার পরে এখন হচ্ছে গিয়ে আমি তো ছেলেটার সাথে তেমনভাবে আর কথা বলতে পারি না, তো আমি কী করবো, আমি খুব ভয় পেয়ে গেলাম। আল্লাহ, সে যদি জানতে পারে আমি একটা ছেলের সাথে কথা বলতেছি, সে তো এমনিতেই আমাকে 2-3 বার মাইর দিছে, যদি আবার মারে, আমি ছেলেটাকে সব জায়গা থেকে ব্লক করে দিলাম। ব্লক করার পরে আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশনটা এখন অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ, সে আসার পরে ওইখান থেকে সে ওইখানে নাকি ট্রিটমেন্ট করানোর জন্য গেছিলো, সে অসুস্থ ছিল। আসার পরে নর্মালি আমাদের জীবনটা শুরু হইলো। তো সে আসার পরে এখানে সে আসছে মার্চ মাসে, জুলাই মাস পর্যন্ত আমাদের রিলেশন খুব মানে সুন্দর, আমরা দুইজন খুব ভালো থাকতেছি। এখন আমিও মানে ছেলেটার কথা মোটামুটি ভুলে গেছি বললেই চলে। আমি এখন আমার বিবাহিত জীবন এনজয় করতেছি না, আমাদের হাজব্যান্ড ওয়াইফের সব কিছু ঠিক হয়ে গেছে। এখন তো আমি আমার ভালো মতো থাকবো, আমাদের বেবি হবে, আমি এরকম চিন্তাভাবনা করে সুন্দর করে জীবনটা সাজাচ্ছিলাম। যাই হোক, একটা সময় 4 মাস যখন হয়ে গেছে তখন সেই আমাকে বলতেছে যে চলো আমরা একটা ডাক্তার দেখাই, মানে আদৌ কি প্রবলেমটা তার আছে নাকি আমার আছে, এরকম মানে কেন কনসিভ হচ্ছে না। তো সে মানে মূলত কথা ছিল তার বংশের বাতি জ্বালানোর জন্য, তো তার একটা বাচ্চা কাচ্চার প্রয়োজন ছিল, এই জন্য সে তার ননাসের মানে আমার ননাসের বোঝানোর কারণে সে দেশের বাইরে গেছে, ট্রিটমেন্ট করাইছে। এখন সে হচ্ছে কি একটা বাচ্চা কাচ্চা চায়। আমাকে দিয়ে তার ওরকম বেশি কোনো মাথা ব্যথা নাই, বা সংসার করতে হবে, বোরকে যে রাখতে হবে, এ ধরনের কোনো কিছুই না। আচ্ছা, তো 3-4 মাস পরে আমার ননাস মানে বলছে ওনাকে যে দুজনেই ডাক্তার দেখো। তো ডাক্তারের কাছে গেলে তো খুব স্বাভাবিক, আমাকে দেখানোর জন্য গেছে, তখন ডাক্তার বলছে আপনার হাজব্যান্ডকে ডাকেন। তো দুজনকে টেস্ট করাইছে, সব কিছু করানোর পরে 3-4 দিন পরে রিপোর্ট আসলো। রিপোর্টে বলল যে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে বাবা হওয়ার চান্স আছে মাত্র 10%। তখন ডাক্তার বলল যে এখন দেখেন, দোয়া করেন, আপনি ট্রিটমেন্ট করান, আপনার বয়সটা যেহেতু বেশি। আর যেটা তখন ডাক্তার বলল যে ওনার লাইফে উনি হচ্ছে গিয়ে যে ফিজিক্যালি যেই ব্যাপারটা
অনেক মেয়েদের সাথে ওনার সম্পর্ক ছিল, যে এই সময়টাতে উনি ইয়াং ছিল। এই সময়টাতে যেহেতু উনি বিয়ে করে নাই, ইটালির মতো একটা জায়গাতে ছিল, উনি ওনার সময়টা অনেক বাজে মেয়েদের পেছনে নষ্ট করছে, যার কারণে এই মুহূর্তে হয়তো বা ওনার এই প্রবলেমগুলো হচ্ছে। এখন ওনার বাবা হওয়ার চান্স আছে 10%, এটা এখনও হতেও পারে, নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আল্লাহ চায় তাহলে হবে। এখন এইটা শোনার পর আমার মনটা একদম ভেঙে গেল, যে তাহলে কি আমি কখনোই মাই হতে পারবো না, বা আমার জীবনটা এরকমই যাবে। আর এইটা শোনার পরে আমার হাজব্যান্ড মানে ক্লিয়ার হইলো সে আর কখনো বাবা হতে পারবে না। তো সে আবার আমার সাথে আগের মতো বিহেভিয়ার শুরু করলো। এখন সে আলাদা রুমে ঘুমায়, আমি আমাদের বেডরুমে ঘুমাই, সে অন্য রুমে গিয়ে ঘুমায়। 2-3 দিন বাসায় আসেন, আমার সাথে এরকম কথা বলে না, খুব মেজাজ দেখায়, মানে নিজের ব্যর্থতাটা আমার উপরে চাপানোর একটা চেষ্টা। আমি তো শুনে আসছি ডাক্তার যেটা বলছে, আমি সবাইকে এটাই বলছি। তো আমার মা খুব আফসোস করতেছিল যে আহারে হয়তো বা বয়স্ক হাজব্যান্ড, এই জন্য সরি আমার মা না, আমার ননাস খুব আফসোস করতেছিল যে আমার হাজব্যান্ডের বয়সটা বেশি হয়ে যাওয়ার কারণে বা এরকম হইতেছে। সব কিছু বলি নাই, শুধু বলছে যে আপনার এরকম, ডক্টর বলছে আপু যে 10% চান্সেস আছে আপনার ভাইয়ের বাচ্চা কাচ্চা হওয়ার। তো ওই জায়গা থেকে আমার ননাস খুব আফসোস করতেছিল আর আমাকে খালি বুঝাইতেছিল যাতে আমি কোনো রকম কোনো কিছু না করি। তো 2021 সালে শেষের দিকে আমার হাজব্যান্ড আবার চলে গেল ইটালিতে। তখন আমি বাড়িতে একা, আমি আর ওই কাজের মেয়েটা, আমরা দুইজনে থাকি। তখন ওই ছেলে, আমি তখন কি করব, একা একা আবার থাকতেছি, এমনি তো টেনশন, কোনো দিন মা হইতে পারবো না, সংসারের কোনো ছিঁড়ি নেই। তো আমি না আবার ওই ব্লগ খুলে দিলাম ওই ছেলেটার। কারণ আমার তো অন্য কোনো বন্ধু নাই বা কারোর সাথে আমি কথা বলি না, ওর সাথে অনেকটা সময় কথা বলছি, ভালো লাগতো, ওর সাথে কথা বলতাম, সেটা আমার খুবই ভালো লাগতো। তারপরে সে হচ্ছে গিয়ে, আমি ব্লগ খোলার 1 ঘন্টার মাথায় সে আমাকে সাথে সাথে ফোন করছে, আমার ফোন করতে হয়নি। তো আমি ফোন করে, মানে সে অঝরে কান্না করতেছে আর বলতেছে যে তুমি কেন আমাকে ব্লক করে দিছো, আমি কি তোমাকে কোনো কিছু উল্টাপাল্টা বলছিলাম, আমি তো কোনো কিছু এরকম বলছি বলে আমার মনে হয় না, তুমি কেন আমার সাথে এরকম করলে, আমি খুব কষ্ট পাইছি, আমি জানো এত কান্না করছি তোমার জন্য। তো ওই জিনিসটা না আমার মানে খুব ভালো লাগলো, যে আমার জন্য কেউ এতটাও আমাকে ভালোবাসতে চায়, এত অধীর আগ্রহে, আমাকে না দেখে, সে তো আমাকে এখনও দেখেই নাই, জাস্ট আমার ভয়েসটা শুনছে। তখন তার প্রতি আমি একটু দুর্বল হইলাম, যে হ্যাঁ ছেলেটা হচ্ছে কি আমাকে এতটা পছন্দ করে, তাহলে ছেলেটার সাথে কথা বলি। তখন থেকে তার সাথে না আমি একেবারে খুব ভালোভাবেই কথা বলতেছি। বাট আমাদের যে প্রপোজ করার যে ব্যাপারটা, সেটা এখনও হয় নাই। 2022 সালে সে হচ্ছে গিয়ে চলে আসলো ঢাকায় মাস্টার্স করার জন্য। সে মাস্টার্স করার জন্য ঢাকায় আসবে। তো ঢাকায় আসার পরে 3 দিনের মাথায় সে আমাকে বলল যে আসো দেখা করি, বসুন্ধরায় আসো, আমি তোমার সাথে দেখা করি, একটু তোমাকে একটু দেখি, এখন তো আমি ঢাকাতে। আমিও ভাবলাম যে ঠিক আছে, আমার হাজব্যান্ড তো নাই। তো আমি যখনই বাসা থেকে বের হই, আমার ননাসকে ফোন দিয়ে বলে তারপরে বের হই, শত হোক তার ভাই নাই এই জন্য তাকে। তো আমি আপুকে ফোন দিলাম যে আপু আমি হচ্ছে গিয়ে এমন এমন একটু বসুন্ধরা যাব, আমি কি যাব একা? তখন আমার ননাস আমাকে বললো যে আমার ভাগ্নি আসছে, ওনার কাছে বললো যে আমার ভাগ্নির নাম হচ্ছে রিমি, বললো রিমি আসছে, তুমি হচ্ছে গিয়ে রিমিকে নিয়ে যাও। তখন রিমি বললো হ্যাঁ মামনি চলো, তুমি আর আমি ঘুরে আসি। তো আমি গেলাম। এখন আমি তো তাকে ভিডিও কলে দেখছি, আমি তো তাকে চিনি, সে তো আমাকে চিনে না। একদম বসুন্ধরার মেন গেটের সামনেই সে দাঁড়ায় আছে, আমি তাকে দেখলাম। বাট আমি হচ্ছে গিয়ে তার সাথে তো আর কথা বলতে পারি না, যেহেতু আমার ভাগ্নি ছিল সাথে। আমি তাকে দেখে ভেতরে গিয়ে কর্নারে গিয়ে ফোন দিয়ে বললাম যে আজকে আমি আসতে পারবো না, তুমি চলে যাও, শুধু শুধু দাঁড়ায় থেকো না। তখন সে চলে গেল, আমি ওই দিন ঘুরে ফিরে চলে আসলাম। তো ওই দিন রাত্রে সে ফোন দিয়ে অনেক আফসোস করতেছে যে দেখছো তুমি একটু দেখা করলা না, দেখা করলে কি হইতো। আমি বললাম আমার কাজ পড়ে গেছে, আমি তো বের হইতে পারি নাই, আমি হচ্ছে তোমার সাথে কালকে দেখা করব, তুমি কালকে আসো। তো কালকে হচ্ছে কি আমি খুব সাহস করে আর আমার ননাসকে কিছু আর বললাম না। আর যে বাড়িতে যে মেয়েটা থাকে ওকে বললাম যে আমি একটু সুপার শপ থেকে আসতেছি, মানে স্বপ্নে যাওয়ার কথা বললে বের হইলাম। বের হয়ে মানে রিক্সা নিয়ে তখন আমাদের বাড়ির ওখানেই ঢাকা মেডিকেলের যে রোডটা, ওইখানে গেলাম, ওর সাথে দেখা করলাম। দেখা করার পর ওখানে ও আর কি ওইখানে ছিল। আমি আবার বললাম যে আমি এই রাস্তাতে আসতেছি, তুমি না এখানে এই এরিয়াটাতে থাকো, তাহলে আসো আমরা দেখা করি। তখন ওইখানে গিয়ে তার সাথে আমি দেখা করলাম। সে তো আমাকে দেখার পরে জাস্ট আকাশ থেকে পড়ছে যে তুমি দেখতে এত সুন্দর, এই জন্যই তো তুমি হচ্ছে গিয়ে ভিডিও কল আর তোমার ফেস দেখাও না। মানে আমি যে একটা ম্যারিড মেয়ের মতো গেছি, আমার নাকে ফুল পরা, হাতে চুড়ি, কানের দুল, মানে একদম বিবাহিত মেয়েদের মতো, কিন্তু সে ওইগুলা কিছুই খেয়াল করে নাই। সে জাস্ট আমাকে বলছে তোমাকে আমি মানে অনেক পছন্দ করি, এখন আমি মাস্টার্স করার পরে তোমাকে বিয়ে করব, তুমি যেমন চায় তা হোক, এরকম। মানে সে ওইখানে ওই দিনই আমাকে প্রপোজ করছে। তো আমি তাকে ভালো মন্দ হ্যাঁ না কিছুই বলি না, আমি ওখান থেকে তার সাথে দেখা করে চলে আসলাম। আসার পর থেকে তো সে তো জাস্ট পাগল হয়ে গেছে আমার জন্য দেখার পরে।
তো 2022-22-এর শেষের দিকে আমার হাজব্যান্ড আবার আসছে। তখন না আসার পরে আমার আর ভয় লাগে নাই কেন জানি। তখন আমি ওই ছেলের প্রতি যথেষ্ট পরিমাণ দুর্বল হয়ে গেছি এবং আমিও তাকে ভালোবেসে ফেলছি, যেটা বলা চলে যায়। আমাকে তো কেউ এতটা প্রায়োরিটি এতদিন জীবনে দেয় নাই। তো এত প্রায়োরিটি আমি কারো কাছ থেকে পাইতেছি, ওইটা দেখার পরে আমি হচ্ছে গিয়ে মানে একেবারে খুব ভালোবেসে ফেলছি তাকে আমিও। তো আমার হাজব্যান্ড আসলো, আসার পরে সে তার মতো আমি আমার মতো, সে এক রুমে ঘুমায় আমি আমার রুমে ঘুমাই। তো দুইজন দুইজনের মতো কোনো রকমে মানে কাটতেছে জীবন, আমি আর ওর সাথে ফোনে কথা বলতেছি। তারপরে আসলে কি হইলো সেটা জানার জন্য দ্বিতীয় পর্বটা আপনাদেরকে দেখতে হবে। আমি চাইছিলাম এক পর্বে শেষ করতে, বাট গল্পটা অনেক বড়, এক পর্বে শেষ করা যাচ্ছে না। তো কেমন লাগলো গল্পটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আজকে কিন্তু ইউটিউবে অনেক সুন্দর একটা লাভ স্টোরি গেছে। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে গিয়ে রোম্যান্টিক গল্পটা শুনে এসো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।